আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। খাবার শেষ করার পর একটা কথা স্মরণে এলো নামিরার। ওমর ভোজন কক্ষ থেকে বের হতে নিলেই সে বলল, আর একটা কথা, ভাই আলিও আমাদের সাথে যাবে। সেও খুব আগ্রহী নেকড়ের ব্যাপারটা নিয়ে, তাকেও আমাদের সাথে নেব। আলীকে আমাদের সঙ্গে নেওয়া একেবারেই অসম্ভব। কেন? সে গেলে সমস্যা কোথায়? আমি হামজালা এবং তোমাকেই নিতে চাইনি সাথে। আলীকে নেব এমনটা ভাবাও ভুল। তুমি এবং হামজালা লড়াইয়ে দক্ষ, কিন্তু আলী তা নয়। ও নিজেকে পারদর্শী মনে করে, কিন্তু ও তেমন নয়, এটা তুমি খুব ভালো করেই জানো। আলীর ওখানে যাওয়া উচিত নয়। ও খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না। আলীর ওখানে যাওয়াটা ওর নিজের জন্য ভালো হবে না। নামিরা ভেবে দেখলো ওমরের কথা ঠিক, আলীর না যাওয়াই ভালো। যে একটা হিংস্র শিয়ালের মোকাবিলা করতে পারে না, সে কি করে একটা হিংস্র নেকড়ের মোকাবিলা করবে? কিন্তু তারা যাচ্ছে শুনে আলী যাওয়ার আগ্রহ প্রকাশ করবে। গতবার যখন দ্বিতীয় রাজকুমার উত্তরাঞ্চলে গিয়েছিল, আলীও রওনা হয়েছিল। এবারও যে তেমন কিছু করবে না এর নিশ্চয়তা নেই। আলীর কোনো ক্ষতি হোক তা চায় না নামিরা। বলো, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আলীর প্রসঙ্গে আর কোনো কথা হলো না তাদের মাঝে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওমর যখন নিবাস থেকে বের হলো, নামিরাও তার সাথে বের হলো। ওমরের উপহার দেওয়া ঘোড়া নিয়ে এসে ওমরের পাশাপাশি এগিয়ে চলল। ঘোড়া দুটোর চলন ধীর। নামিরার জন্য ওমর এত ধীর গতিতে ঘোড়া চালিত করছে, নয়তো তার ঘোড়ার ক্ষিপ্ত গতি এতক্ষণে তাকে তার গন্তব্যে পৌঁছে দিত। ওমর ঠিক করেছে সে নিজের অনুচরদের নিয়ে যাবে উত্তরাঞ্চলে। কবে, কখন, কতজন মিলে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা হবে এ নিয়ে পূর্ব পরিকল্পনা করে নেওয়াটার প্রয়োজন। তাই এ সংক্রান্ত আলোচনা করতে সে অনুচরদের সাথে দেখা করতে যাচ্ছে। নামিরা যাচ্ছে আলী তার নিবাসে। একা একা ওমরের নিবাসে বিরক্তিকর সময় কাটাতে একদম ভালো লাগবে না। মন্ত্রী সুলাইমানের নিবাসে পৌঁছানোর পর উঠোনে আলী ও মারোয়ার সাথে দেখা হলো নামিরার। নামিরা তাদের দেখেই বুঝতে পারলো আলী ও মারোয়া হয়তো শিকারে যাচ্ছে। তোমরা শিকারে যাচ্ছ? হ্যাঁ, তুমি যোগ দিবে নাকি দ্বিতীয় রাজকুমার ব্যতীত অন্য কারোর সাথে শিকারে যাবে না বলে ঠিক করেছো? বিবাহিত মেয়েদের ব্যাপার স্যাপার আবার ভিন্ন হয়। আপনার বোনের ব্যাপার স্যাপার আগের মতোই আছে ভাই আলী। আমি শিকারে যাব আপনাদের সাথে। যাওয়া যাক তাহলে। সে একটা ধনুক বাড়িয়ে দিল নামিরার দিকে। নামিরা নিল। নিবাস থেকে বের হলো তার তিনজন। হালাস জঙ্গলে আসার পরিকল্পনা করেছিল আলী, সেখানেই আসা হলো। পাখি শিকার করবে তারা, এরপর ওই পাখি রান্না করা হবে। আলী জঙ্গলের ভিতর যেতে যেতে আশঙ্কিক পড়ল, যদি আমাদের সামনে হঠাৎ একটা নেকড়ে চলে আসে কেমন হবে? মারোয়ার কেমন ভয় হলো নেকড়ের কথা শুনে। তার পরিচিত কোনো একটা মেয়ে হিংস্র প্রাণীর কামড়ে আহত হয়েছে। সে গিয়েছিল মেয়েটাকে দেখতে। মেয়েটা ভীষণ অসুস্থ। ওর পরিবার বলছে প্রাণীটা নাকি নেকড়ে ছিল। মারোয়ার জানে না সত্য কিনা বিষয়টা। যদি প্রাণীটা নেকড়ে হয়ে থাকে তবে সেটাও ভয়ঙ্কর ব্যাপার, কারণ সে শুনেছে উত্তরাঞ্চল ও হান্দিতে নেকড়ের তুমুল উৎপাত। ওখানের মানুষজন ভালো নেই, নেকড়ের ভয় নিয়ে জীবনযাপন করছে। আর যদি ওটা নেকড়ে না হয় তবেও বিষয়টা খারাপই, কারণ রাজধানীর মানুষের মনও নেকড়ে নিয়ে আতঙ্ক জমতে শুরু করবে। অন্য কোনো প্রাণীর আক্রমণকেও তার নেকড়ে ভাববে। সে চায় না এমন কিছু হোক। অতি সত্বর নেকড়েদের নিধন হোক শাহির থেকে, সব ঝামেলা মিটে যাক। শাহির হয়ে উঠুক আগের মতোই প্রাণবন্ত। মারোয়া আলীর নেকড়ের প্রসঙ্গযুক্ত কথার বিপরীতে বলল, আজে বাজে কথা বলবেন না ভাই আলী। আলী থেমে গেল। কেমন তাচ্ছিল চোখে পিছন ফিরে তাকালো মারোয়ার দিকে। তুমি ভয় পাচ্ছ? এত ভীতু কেন তুমি? আলীর সম্মুখে দৃষ্টি নিয়ে আবার চলতে শুরু করলো। বলো, ভয় পেও না। যখন আমি আছি কোনো কিছু তোমার শরীরের একটা লোমও স্পর্শ করতে পারবে না। আলী একটুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা, তোমাদের কি মনে হয় সত্যি রাজধানীতে নেকড়ে এসেছে? সে রাতে কি আমরা নেকড়ের গর্জনই শুনেছি, নাকি অন্য কিছু ছিল ওটা? দ্বিতীয় রাজকুমার তো বলেছিল ওটা নেকড়ের গর্জন। সৈন্যদের দিয়ে রাজধানীতে নেকড়ের জন্য তল্লাশি করা হয়েছে, কিন্তু কোনো নেকড়ে পাওয়া গেছে বা দেখা গেছে বলে তো শুনিনি। আমার মনে হয় রাজধানীতে নেকড়ে আছে। যতক্ষণ পর্যন্ত না নেকড়ের সরাসরি সাক্ষাৎ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তবে সে রাতে আমরা নেকড়ের গর্জনই শুনেছিলাম, যেহেতু দ্বিতীয় রাজকুমার তাই বলেছে। আমি রাজকুমারের সাথে উত্তরাঞ্চলে যাচ্ছি আগামীকাল বা পরশু। আলী ও মারোয়া নামিরা শেষ কথাটাই দাঁড়িয়ে গেল। তাদের দাঁড়াতে দেখে নামিরাও দাঁড়িয়ে গেল। আলী বিস্ময় নিয়ে নামিরার দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে? উত্তরাঞ্চল। আলী খুবই বিস্ময়িত হলো।
উত্তরাঞ্চলে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে। নামিরাও সুযোগ পেয়েছে যাওয়ার, অথচ তার কাছে কোনো আমন্ত্রণ আসেনি। উত্তরাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যটা একদম পরিষ্কার তার কাছে। নেকড়ের ব্যাপারটার জন্য যাবে তারা। আলী জিজ্ঞেস করলো, আমাকেও সাথে নেওয়া হবে এমন কিছু শুনেছো? নামিরা নাবোধক মাথা নাড়ল। আলী খুব খারাপ লাগছে, সত্যি তাকে সাথে নেওয়ার কথা ভাবেনি ভাই ওমর। আলী মনোক্ষোভ নিয়ে পড়ল। ভাই ওমর, এটা ঠিক করনি। তুমিও যাচ্ছ, অথচ আমাকে কেন সে নেওয়ার কথা ভাবছে না? আলীকে কেন সাথে নিতে সম্মত নন রাজকুমার, এটা আলীকে বলা যাবে না। কারণ আলী নিজেকে একজন দক্ষ যোদ্ধাই ভাবে, কিন্তু সে অতটা ভালো যোদ্ধা নয়। এটা বলে আলী আত্মসম্মানে আঘাতবোধ করতে পারে। নামিরা সত্য কারণটা না বলে বলল, দ্বিতীয় রাজকুমার চাচ্ছে আপনি রাজধানীতেই থাকুন। যেহেতু রাজধানীতে নেকড়ে নিয়ে একটা গুজব ঘুরে বেড়াচ্ছে, তাই সবাই রাজধানী থেকে চলে গেলে কি করে হবে? প্রথম রাজকুমারও যাচ্ছে আমাদের সঙ্গে, রাজকুমারদের অনুচরেরাও যাবে। আপনি রাজধানীর একজন সেরা শিকারী, এত মানুষের অনুপস্থিতিতে আপনার রাজধানীতে থাকা কর্তব্য। থাকবো না, আমিও উত্তরাঞ্চলে যাব। তেমন হলে দ্বিতীয় রাজকুমার আপনাকে বন্দি করে রাখবে বন্দিশালায়। সে যখন বলেছে আপনাকে রাজধানীতে থাকতে, তখন আপনি রাজধানীতেই থাকুন। নিশ্চয়ই রাজকুমার আপনার ভালোটাই ভাববে সব সময়। আমার বোনকে বিয়ে করেছে, অথচ আমার একটুও সম্মান করবে না? আগের মতো বন্দিশালায় আটকে রাখবে? না, রাজপরিবার সদস্যদের মন বলে কিছু নেই। রাজধানীতেই থাকুন ভাই আলী, পরবর্তীকালে নিশ্চয়ই আপনাকে উত্তরাঞ্চলে নিয়ে যাবে রাজকুমার। আলী কিছু বলল না, মন খারাপি নিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে একটা পাখি চোখে পড়লো তার। গাছের ডালে বসে লেজ নাড়ছে ওটা। আলী ধনুক তাক করলো, ছুড়ে দিল একটা তীর। পাখিটা তীরবিদ্ধ হয়ে ডাল থেকে নিচে পড়ে গেল। আলী দ্রুত পায়ে এগিয়ে গেল পাখিটার দিকে। এখনো প্রাণ আছে পাখিটার। সে পাখিটাকে জবেহ করলো। মারোয়া নামিরা উত্তরাঞ্চলে যাওয়ার কথা শুনে চিন্তিত বোধ করছে। সে নামিরাকে বলল, আপনি উত্তরাঞ্চলে যাবেন? না, আপনার যাওয়ার দরকার নেই বোন নামিরা। ওখানে নেকড়ের মাঝে কেমন পরিস্থিতি হবে আমরা জানি না, ব্যাপারটা বিপজ্জনক। আপনি যাবেন না? নামিরার ভালো লাগলো তার প্রতি মারোয়ার এই উদ্বিগ্নতাটুকু। অবশ্য তাকে নিয়ে মারোয়া ভাববে এটা স্বাভাবিক। শাহিরে আসার পরপরই মেয়েটা তাকে আপন করে নিয়েছে, নির্দ্বিধায় হয়ে উঠেছিল সর্বক্ষণের ও আদর্শ একজন সঙ্গী। নামিরা মারোয়াকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না মারওয়া, ওখানে আমার সাথে অনেকেই থাকবে, বিশেষ করে দ্বিতীয় রাজকুমার থাকবে। চিন্তার কিছু নেই, আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। তবু ভয় হচ্ছে আমার। চিন্তা করো না তুমি, খারাপ কিছু ঘটবে না আমার সাথে। তাই হোক, আপনি সব সময় সুস্থ থাকুন এবং সুখী থাকুন। তোমরা দুজন কি ওখানে দাঁড়িয়ে থাকবে? এদিকে এসো জলদি, পাখিটাকে নাও। আমি বুঝি না তোমরা দুজন একত্রিত হলে আমাকে গুরুত্ব দাও না। সমস্যা কি তোমাদের? নামিরা ও মারোয়া দূরত্ব পায়ে এগুলো আলীর দিকে। নামিরা বলল, আপনাকে কতটা গুরুত্ব দেই তা আপনিও ভালো জানেন ভাই আলী। আলী মারোয়ার দিকে তাকালো। মারোয়া তার হাত থেকে পাখিটা নিল, রাখলো ঝুড়ির ভিতর। আলী মারোয়াকে প্রশ্ন করলো, তুমি কিছু বলছো না কেন? তোমার কাছে আমার গুরুত্ব নেই? মারোয়া একটু হকচকিয়ে গেল। তাকে আলাদাভাবে প্রশ্ন করার কি দরকার ছিল? মারোয়া কি উত্তর দেবে এইটুকু ভেবে তারপর বলল, গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্ব না থেকে কি করে পারে বলেন তো আমার কাছে? আলী মারোয়ার উত্তরটা ভালো লাগলো। বোকা মারোয়া এত সুন্দর কথা বলতে শিখলো কবে? হামজেলা উত্তর অঞ্চলে যাবে, তার এই সিদ্ধান্তটা একদম পছন্দ হয়নি ইনিফিরের। আগামীকাল সকালেই রওনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই হামজেলা রাতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে। ইনিফির কক্ষের এক কোণে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে হামজেলার কাজকর্ম। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল ইনিফির, এবার নিশ্চুপতা ভঙ্গ করে বলল, আপনার উত্তর অঞ্চল ও হান্দে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি? প্রশ্নটায় রাগ হলো হামজালার। মেয়েটা যেন তার উপর কর্তৃত্ব ফলাতে চাইছে, নিজেকে মনে করছে তার মনিব। সে এই ব্যাপারটা একদমই পছন্দ করে না। হামজালা বলল, যুবরাজ হামজাল কোথায় যাবে কোথায় যাবে না তা কি এখন একটা নেকড়ে তাকে বলে দেবে? ইনিফির হেসে ফেল বিহব্বলতায়। বেয়াদব রাজকুমারটা কি তাকে নেকড়ে সম্বোধন করে তুচ্ছ জ্ঞান করছে? আশ্চর্য ব্যাপার। ইনিফির বলল, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন যুবরাজ, ভুলে যাবেন না আমি কে। হামজালা ইনিফিরের কথায় পাত্তাই দিল না। হামজালার এমন আচরণ ইনিফিরকে আরও রাগিয়ে তোলো। ইনিফিরের চামড়া ফুঁড়ে গজিয়ে উঠতে লাগলো ঘন ধূসরলোম, যারা ও পুরো শরীরের আকৃতিতেও এলো পরিবর্তন। হামজালার কানে ক্রুদ্ধ নিঃশ্বাসের শব্দ এলো। সে চকিতে পিছন ফিরে তাকালো ইনিফিরের দিকে। ইনিফির সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো তার শরীরের উপর।
ইনিফিরের বৃহৎ আকারের নেকড়ে শরীরে ভার সামলাতে না পেরে পড়ে গেল হামজালা। ইনিফির এক হাত চেপে রাখলো হামজিলার বুকে। কি করছো এসব? দাঁতে দাঁত চেপে পড়ল হামজালা। ইনিফির হামজালার গলায় চুমু খাবে বলে মুখ এগোচ্ছিল। হামজালা ভাবলো তার গলায় কামড় বসাতে চলছে ইনিফির। সে ধাক্কা মারল ইনিফিরকে। ইনিফির তার ধাক্কায় ছিটকে পড়ল দূরে। হামজালার মনুষ্য শক্তি যথেষ্ট ছিল না ইনিফিরকে এভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য। তার মাঝেও এখন নেকড়ের শক্তি আছে বলে সে ইনিফিরকে এভাবে সরিয়ে দিতে পারল। ইনিফির শক্ত মেঝেতে ছিটকে পড়ে গিয়ে ব্যথা পেল সামান্য, ফিরে এলো স্বাভাবিক রূপে। আমাকে কামড়ানোর চেষ্টা করলে সব কটা দাঁত উপড়ে নেব তোমার। বোকা নেকড়েটা আমার, কোনটা ভালোবাসা আর কোনটা হিংস্রতার পদক্ষেপ সেটুকু বুঝেও নেই। ইনিফির আবারও এগিয়ে এলো হামজালার কাছে। হামজালার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো। পোশাক রাখা আসবাবের দিকে এগিয়ে গেল অতঃপর। নেকড়ের রূপ ধারণ করার ফলে পরিহিত পোশাকটার নাজেহাল অবস্থা হয়েছে তার। হামজালা ইনিফিকে সাবধান করে বলল, নিবাসে থাকাকালীন যদি আর কখনো এমন ফাজলামো করো তবে মেরে ফেলবো তোমায়। এই হুমকিটাকে আমি ঘৃণা করি। মৃত্যুর কোথায় যদি হয় তাহলে আমার হাতে আপনার মৃত্যু লেখা, আপনার হাতেই আমার নয়। তোমার মতো জঘন্য একজন মানুষের হাতে আমি মরবো না। তাহলে কার হাতে মরবেন? আপনার ভাই ওমরের হাতে? ওমর কি তার নেকড়ে ভাইকে হত্যা করবে, নাকি তার নেকড়ে ভাই নেকড়ে রূপ ধারণ করে তাকে হত্যা করবে? কোনটা ঘটবে প্রিয় স্বামী? চুপ করো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি মানুষের ধৈর্য নিয়ে খেলতে ভালোবাসি। হাস্যমুখে বলল ইনিফির। ইনিফিরের হাসি দেখে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে হামজালার। আর এক মুহূর্ত ইনিফিরের কাছে থাকতে চায় না সে। নিজের গুছিয়ে রাখা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথে নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল হামজালা। ইনিফির কালো রঙের একটা হিমনি বের করলো, তারপর দরজার দিকে গেল। দরজায় দাঁড়িয়ে হামজালার চলতি পথে তাকিয়ে থেকে বলল, এক ভাইয়ের অন্য ভাইকে হত্যা করার দৃশ্য চোখে ও প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বলে দরজা লাগিয়ে দিল ইনিফির। সকাল সকাল ওমরের নিবাসে এসে উপস্থিত হলো আলী। সে একদম উত্তরাঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। গতকাল নামিরের মনে হয়েছিল সে আলীকে বোঝাতে পেরেছে, কিন্তু আজ আলীকে এভাবে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আসতে দেখে ভীষণ নিরাশ হলো। ওমর আলীকে আপাতমস্তক দেখে নিয়ে নামিরার দিকে তাকালো, বলল, তুমি আসতে বলেছো ওকে? না, আমি বলিনি। হ্যাঁ, কেউ আমাকে আসতে বলেনি। আমার একটা দায়িত্ব আছে না, আমি নিজ থেকে এসেছি। চলুন রওনা হই। হ্যাঁ, যেখান থেকে এসেছো সেদিকে রওনা হও। আমি তো নিবাস থেকে এসেছি, সেখানে কেন যাব? আমি তো উত্তরাঞ্চলে যাব। চলুন তাড়াতাড়ি, বাকিরা হয়তো পথে আমাদের জন্য অপেক্ষা করছে। নিবাসে ফিরে যাও আলী, তুমি রাজধানীর বাইরে যেতে পারবে না। তবুও যদি তুমি উত্তরাঞ্চলে যাবে বলে জিদ করো, তাহলে যে কদিন আমরা উত্তরাঞ্চলে থাকবো ততদিন তুমি বাইরের আলোটুকুও দেখতে পারবে না। বন্দিশালায় কাটাতে হবে তোমাকে। এমন পাশান হবেন না ভাই ওমর, আমি গেলে কি সমস্যা হবে? সবাই একসাথে যাব, মজা করব, এতটুকুই তো। আমরা ওখানে মজা করার জন্য ভ্রমণে যাচ্ছি না আলী, আমরা যাচ্ছি নেকড়ের ব্যাপারটার অভিযান করতে। তুমি যাবে না, নিবাসে ফিরে যাও। আমি নিষেধ করা সত্ত্বেও যদি তোমাকে উত্তরাঞ্চলে দেখতে পাই তাহলে তোমার কপালে দুঃখ আছে। হামজালার নিবাসে বন্দি রাখবো না, আমার নিবাসের বন্দিশালায় 15 দিনের জন্য রেখে দিব। থাকতে চাও আমার নিবাসের বন্দিশালায়? ভীষণ মন খারাপ হয়ে গেল আলীর। এত কঠিন শাস্তি দেবে ভাই ওমর, সে ব্যথিত হলো। তার আর যাওয়া হলো না। আলী নামিরের কাছে এগিয়ে এলো, নিজের তরবারি বাড়িয়ে দিল নামিরার দিকে, বলল, আমার তো আর যাওয়া হলো না, আমার তরবারিটাকে নিয়ে যেও অন্তত। বলে আলী দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো ওমরের নিবাস থেকে। নামিরা ও ওমর আলীর যাওয়ার পথে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত না চক্ষুর সীমার বাইরে চলে গেল সে। ওমর, নামিরা ও তার 3 জন অনুচর নিয়ে উত্তরাঞ্চলে পৌঁছালো হামজালার পর। হামজালা সৈন্য নিয়ে ওমরদের আগেই বের হয়েছিল, তবে খুব একটা সময়ের তফাতে বের হয়নি তারা। হামজালার উত্তরাঞ্চল এসে পৌঁছানোর কিছুক্ষণ পরই ওমর ও তার সঙ্গীরা এসে পৌঁছেছে। উত্তরাঞ্চলে এসে ওমর হামজালার সাথে দেখা পেল আরও একটি অনাকাঙ্ক্ষিত মুখ। সেও তার সাথে সবাইকে চমকে উঠল সেই মানুষটাকে দেখে। ওমর বিস্মিত কণ্ঠে ডাকলো, ইলদিজ। হামজালা ইলদিজ ও ইলদিজের একজন অনুচর এখন উত্তরাঞ্চলের পর্যটক নিবাসের বৈঠক কক্ষে বসে আছে। নিবাসে প্রবেশ করে নিবাসের বৈঠক কক্ষ, যেহেতু এবার তারা সংখ্যায় অনেকজন, তাই পর্যটক নিবাসে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ইলদিজ উঠে দাঁড়ালো ওমরকে দেখে, হেসে বলল, আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন? তুমি এখানে কেন? ইলদিজের গত রাতের ইউনামের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তার ভাই ফিরে গেছে,
কিন্তু ইলদিস অনুচরকে নিয়ে থেকেছে মূলত শাহিরের নেকড়ের ঘটনাটা শুনে। ঘটনাটা তাকে আকর্ষণ করেছে। সে আগে কখনো শোনেনি শাহিরের নেকড়ের কথা। হঠাৎ করে শাহিরে এত নেকড়ের উদ্ভব ঘটল কিভাবে? আর নেকড়েরা লোকালয়ে এসে মানুষকে আক্রমণই বা করছে কেন এভাবে? ইলদিজের নেকড়ের ব্যাপারটার প্রতি কৌতূহল থেকেই গেছে। গত রাতে শুনেছিল হামজালা ও ওমর উত্তরাঞ্চলে আসবে নেকড়ের ব্যাপারটা পরিদর্শন করতে। সে শুনেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল উত্তরাঞ্চল আসবে ওদের সাথে। হামজালার সাথে কথা বলে হামজালার সাথে চলে এলো শেষমেশ। ইলদিজ বলল, সাহাইরের নেকড়ের ব্যাপারটা আমার মনে কৌতূহল জাগিয়েছে। কৌতূহল কি করে দমিয়ে রাখি বলো? যুবরাজ ইলদিজ নিজের কৌতূহল খুব কমই দমিয়ে রাখতে পারে। চলে এলাম তাই। একসঙ্গে নেকড়ের বিরুদ্ধে লড়লে কোনো ক্ষতি আছে? ক্ষতি? তোমার ক্ষতি? তুমি অন্য রাজ্যের যুবরাজ, এসব ব্যাপার দেখার দায়িত্ব তোমার নয়। এখানকার পরিস্থিতি আসলে কেমন আমরা তা জানি না। যদি তোমার কিছু হয়ে যায় তার দায় কে নেবে? ইউনামের যুবরাজ ইলদিজের কিছু হলে তো আমরা ইউনামের শত্রু বনে যাব। তুমি এখান থেকে চলে যাও ইলদিজ। আমি চাই না তোমায় কোনো রকম বাজে পরিস্থিতিতে পড়তে হোক, তোমার কোনো ক্ষতি হোক। রাজধানীতে যাও, এই জায়গাটা সুরক্ষিত নয়। দুঃখিত ওমর, আমি এখানেই থাকছি। ইলদিজ এবার নামিরার দিকে তাকালো। কিছুটা ততস্থ বোধ করলো নামিরা। ইলদিজ বলল, রাজকন্যা নামিরা ওয়াসনেয়াত, পতির দেখভাল করার জন্য এসেছো নাকি? না, তার দেখভাল সে নিজেই করতে পারবে। নেকড়ের দেখভাল করার জন্য এসেছি। ভালোই, নেকড়েরও দেখভাল করার লোক আছে, শুধু আমারই নেই। ইলদিজ নিবাসের এক কর্মচারীকে ডাকলো। এরপর সে তার অনুচর চলে গেল সেই কর্মচারীর সাথে নিজেদের কক্ষের উদ্দেশ্যে। ওমর হামজালার উদ্দেশ্যে বলল, তুমি কি করে ইলদিজকে এখানে নিয়ে আসতে পারলে? ঠিক করোনি হামজালা, ওর কোনো বিপদ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখা উচিত ছিল তোমার। আমি ওকে আনতে চাইনি, আর ওকে নিয়ে চিন্তা করো না। ও ইলদিজ, ওর কিচ্ছু হবে না বলে হামজালাও এক কর্মচারীকে ডাকলো। কর্মচারী হামজালাকে নিজের সাথে নিয়ে গেল হামজালার কক্ষ দেখিয়ে দেওয়ার জন্য। ওমর নামিরা আতার ও বাকি দুজন সঙ্গীকে নিজের কক্ষে যেতে বলল। কেউই ওমরের কথায় বিরোধিতা করলো না, যে যার কক্ষে চলে গেল। আতাহার ও অন্য দুজন অনুচর একসাথে থাকবে। ওমর নিবাস তত্ত্ববেদকের সাথে দেখা করলো আলাদাভাবে। গতবার এখানে আসা সৈন্যদের কথা জিজ্ঞেস করলো। নিবাস তত্ত্ববোধক জানালো এক রাতে সব সৈন্যরা বের হয়েছিল বাইরে, কিন্তু ফিরে এসেছিল মোটে 3 জন। বাকিদের নেকড়েরা মেরে ফেলেছে। ফিরে আসা একজন সৈন্যও ছিল আহত, তার পিঠে ছিল কামড়ের ক্ষত। এরপর তারা রাজধানীতে ফিরবে বলে নিবাস ত্যাগ করে, কিন্তু হঠাৎ আবার একজন সৈন্য ফিরে আসে। বাকি 2 জন নাকি মারা গেছে। এরপর সেই বেঁচে থাকা একমাত্র সৈন্যটা নিবাস থেকে আর বের হয়নি। নিবাসে নিজের কক্ষে বসে থাকছে 3 রাত, ঘর অন্ধকার করে। সে খুব ভয় পেয়েছে বলে মনে করছে নিবাস তত্ত্বাবধায়ক। আর এতে সৈন্যটি হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ধীরে ধীরে। ওমর ওই সৈন্যর সাথে দেখা করতে তার কক্ষে গেল। নিবাস তত্ত্বাবধায়কই নিয়ে গেল তাকে। নিবাস তত্ত্বাবধায়ক দরজা খুলে দিল। ওমর দেখলো ভিতরটা অন্ধকার। ওমর ভিতরে ঢুকলো, ডাকলো সৈন্যকে, কিন্তু কোনো সাড়া নেই। ওমর অন্ধকার হাঁটতে এগিয়ে গেল জানালার দিকে। জানালা খুলে দিতেই দিনের আলো প্রবেশ করলো ভিতরে। এবার সৈন্যটিকে দেখতে পেল। কক্ষের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, তার চেহারা ফ্যাকাশে। খাওয়া দাওয়ার অনিয়ম করার ফলে এই কয়দিনেই তার শরীর ভেঙে পড়েছে। সৈন্যটা খুশি হলো যেন ওমরকে দেখে, কাতরপূর্ণ কণ্ঠে ডাকলো। ওমর এগিয়ে গেল সৈন্যদের দিকে, তার সামনে বসে বলল, ঠিক আছো তুমি? সৈন্যটা কেঁদে ফেলো। 2 পাশে মাথা নেড়ে বোঝালো সে ঠিক নেই। ওমর বলল, বাকিরা কিভাবে মারা গেল? রাজধানীতে কোনো খবর পাঠাওনি কেন? কি কি ঘটেছিল এখানে? সৈন্যটার শরীর কাঁপছে, ভয় পাচ্ছে সে। ওমরের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কাঁপা কণ্ঠে বলল, ফিরে যান রাজকুমার, এই জায়গাটা অভিশপ্ত, এখানকার সবাই বলতে বলতে সৈন্যটির দৃষ্টি পড়ল নিবাস তত্ত্ববোধকের উপর। থেমে গেল সে। ভয় আত্মা কেঁপে উঠল তার, গলা শুকিয়ে এলো। ওমর অবাক হয়ে গেল, হঠাৎ থেমে গেল কেন ছেলেটা? কি বলতে চেয়েছিল? এখানকার সবাই কি? ওমর বলল, কথা সম্পূর্ণ করো। সৈন্যটা আর মুখ খুলো না, প্রাণের ভয়ে বলতে পারলো না এখানকার কোনো মানুষ স্বাভাবিক নয়, সবাই নেকড়ে। এমনকি এই পর্যটক নিবাসের সব কর্মচারী, এই নিবাস তত্ত্বাবধায়কও নেকড়ে। সৈন্যের কথা শোনার পর অপেক্ষা করছে ওমর, কিন্তু ছেলেটা আর কোনো কথাই বলল না। হঠাৎ তার শরীরে খিঁচুনি শুরু হলো, এমনভাবে হাত পা ছুটছে এবং শরীর মোচড়াচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। ওমর দূরে সরে এলো। এমন করছে কেন ছেলেটা? তার জানা মতে যারা নেকড়ের কামড় খায় সব ব্যক্তিদের সাথেই এমনটা ঘটে। চিকিৎসক ডাকুন দায়েম। সৈন্যের অবস্থা আশঙ্কাজনক দেখে নিবাস তত্ত্বাবধায়ককে বলল ওমর। নিবাস তত্ত্বাবধায়ক বলল, 2য় রাজকুমার,
চিকিৎসকরা এখন আর চিকিৎসালয় ব্যতীত অন্য কোথাও গিয়ে চিকিৎসা সেবা দেয় না। এখানে পর্যটক নিবাসে তারা আসবে না। তাদের বলবেন এটা দ্বিতীয় রাজকুমারের আদেশ। তার চেয়ে ভালো আমরা তাকে চিকিৎসালয়ে নিয়ে যাই। কিন্তু ওর এই অবস্থায় ওকে কি করে নিয়ে যাবেন? আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। নিবাস তত্ত্বাবধায়ক বের হয়ে গেল সৈন্যের কক্ষ থেকে। একটু পরেই কয়েকজন কর্মচারী নিয়ে ফিরল সে। নিবাসের সকল কর্মচারী পুরুষ। কর্মচারীরা খুব কষ্টে সৈন্যকে ধরাধরি করে বের করলো কক্ষ থেকে। ওমর গেল তাদের পিছন পিছন। কর্মচারীরা সৈন্যকে ক্যারেজে তুলো। এরপরই ক্যারেজ ছুটল চিকিৎসালয়ের উদ্দেশ্যে। ওমর নিষ্পলক ক্যারেজটার দিকে তাকিয়ে রইল। নিবাস তত্ত্বাবধায়কের কাছে জিজ্ঞেস করলো, এরকম আগেও হয়েছিল ওর? জানি না রাজকুমার, আমি প্রথমেই দেখলাম এমনটা। উত্তর দিল নিবাস তত্ত্বাবধায়ক। তার মনে ক্রোধ। আর একটু হলে গন্ডগোল পাকিয়ে দিচ্ছিল সৈন্যটা। এত করে বলার পরও দ্বিতীয় রাজকুমারের সামনে ওসব কথা মুখে আনার সাহস কী করে করলো? তারা ঠিক করেছিল ছেলেটাকে তারা নিজেদের একজন বানাবে, কিন্তু এমন একজন মানুষ নেকড়ে হওয়ার যোগ্য নয়। সে তার কর্মচারীদের বলে দিয়েছে সৈন্যটাকে মেরে ফেলতে। ছেলেটা চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা বলে দ্বিতীয় রাজকুমার অবিশ্বাস করবে বলে মনে হয় না। ভাগ্য ভালো ছেলেটার মাঝে নেকড়ের কোনো প্রতিক্রিয়া জাগ্রত হওয়ার আগে ছেলেটাকে তারা সরিয়ে নিতে পেরেছে। নিবাস তত্ত্বাবধায়ক বলল, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য ভোজন কক্ষে খাবার পরিবেশন করব। আশা করছি আপনার এ ব্যাপারে আপত্তি নেই। ওমর আপত্তি নেই জানালো। অতঃপর বাড়ালো নিজ কক্ষের উদ্দেশ্যে। কর্মচারী চলে গেলে দরজা বন্ধ করে দিল হামজালা। এগিয়ে এসে দাঁড়ালো বাতায়নের কাছে। খোলা বাতায়ন দিয়ে বাইরের যতটুকু দৃশ্য চোখে পড়ল দেখল সে। রাস্তায় মানুষজন তেমনই, দোকানপাটগুলো খোলা আছে, তবে সেখানেও খদ্দরের অভাব। হামজালা মানুষগুলোকে দেখে ভাবছে এরা সাধারণ মানুষ কিনা। তার মনে হচ্ছে কারা স্বাভাবিক ও কারা তার ন্যায় মানুষ ও নেকড়ের উভয় সত্তার অধিকারী সে তা বোঝার জ্ঞান অর্জন করেছে। এই যেমন সে লোকগুলোকে বাতায়ন থেকে দেখতে পাচ্ছে, ওদের স্বাভাবিক বলে মনে হচ্ছে না তার। নিবাস তত্ত্বাবধায়ক ও কর্মচারীদের অন্যরকমই লেগেছে। তার সবাই কি নেকড়ে সত্তার অধিকারী? হামজালার কান সংকুচিত হয়ে উঠল হঠাৎ। কারোর পা টিপে টিপে এগিয়ে আসার শব্দ আসতে তার কনক ঘুরে। কে রয়েছে তার কক্ষে? শব্দটা তার খুব নিকটবর্তী হলেই ঘুরে তাকালো হামজালা। বিস্ময়ে ভাঁজ পড়ল তার মধ্যস্থলে। তুমি খুশি হননি? তুমি এখানে কিভাবে এলে? আপনারা কিভাবে এসেছেন? হামজালার ভালো লাগছে না ইনিফিরের এমন বক্র স্বভাব। সে বলল, সরলভাবে উত্তর দাও, কেন এসেছো? আমার কক্ষে প্রবেশ করেছো কিভাবে? আমি তো দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছি। আমি তো কক্ষের ভিতরেই ছিলাম। এ কথায় হামজালা আরো বেশি চমকালো। ইনিফির হামজালার চমকিত দৃষ্টি দয়ে তাকিয়ে হেসে বলল, এখানকার সব মানুষের মুনিব আমি। এই ঘটনায় এত চমকানোর কি আছে? আপনার কক্ষে আগে থেকেই প্রবেশ করে থাকা কি বিস্ময়ের? এর মানে আমি যা ভেবেছি তাই ঠিক। এই নিবাসের সবাই তোমার ও আমার মতো। কেবল আপনার মতো? আমি সবার মুনিব, কাজেই আমার মতো নয়। আমি আপনাদের থেকে ভিন্ন। এখানে আসাটা উচিত হয়নি তোমার। বাকিরা তোমার এখানে আসাটা কিভাবে নেবে? ওরা জানবে কি করে আমি এখানে এসেছি? ওরা তো আমাকে দেখবেই না। মানে থাকবে কোথায় তুমি? এই সমগ্র উত্তরাঞ্চলটা আমার। আমার থাকার জায়গার ও আপ্যায়নের কমতি হবে না। আপনি এত ভাববেন না আমায় নিয়ে। আপনি এমন যত্ন দেখলে প্রেমে পড়ে যাই আপনার। ইনিফির হাসলো। তার হাসিতে কৃত্রিম লজ্জা। হঠাৎই হাসি মুছে গিয়ে চেহারায় গাম্ভীর্য নামলো তার। হামজালার উপর কঠিন দৃষ্টি রেখে বলল, ভাইয়ের সাথে উত্তরাঞ্চলে এসেছেন ভালো কথা, কিন্তু ওই মানুষগুলোর সাথে মিশে আমার শস্যদের শরীরে যদি একটা আঘাতও করেন তবে সেটা ভালো হবে না। যুবরাজ হামজালা, শিষ্য, আজ রাতের জন্য শুভকামনা। আশা করছি আপনার ভাই ও তার সঙ্গীরা রাতটাকে উপভোগ করবে। বলে সে আর দাঁড়ালো না। হামজালার কক্ষ থেকে বের হয়ে গেল। হামজালা দরজায় এসে দাঁড়ালো। ইনিফির কোথায় যাবে এখন? হামজালা দেখতে পেল ইনিফিরের সম্মুখে যে দুজন কর্মচারী পড়ল তারা নত করে গভীর সম্মান প্রদর্শন করলো ইনিফিকে। হামজালা বিরক্ত হলো কেন যেন এ দৃশ্যে। দরজা লাগিয়ে দিল সে। এর মানে এই পর্যটক নিবাসের সবাই নেকড়ে। ইনিফিরের কথা শুনে মনে হলো শুধু পর্যটক নিবাস নয়, সমগ্র উত্তরাঞ্চলের বাসিন্দারাই নেকড়ে। যদি সাধারণ মানুষ থেকেও থাকে সংখ্যায় ঈশ্বর। ইনিফির কেন করছে সব? কি চাই ও? ওমরে কোনো ক্ষতি করে বসবে না তো সে? চিন্তায় অস্থির লাগছে হামজালা। সে সব কিছু জেনে শুনেও কাউকে কিছু জানাতে পারছে না, কারণ ওমর যদি সব কিছু জেনে যায় তাহলে তার পরিচয়ও প্রকাশ হয়ে যাবে।
কিন্তু সব কিছু জেনে এভাবে চুপ থাকা ভীষণ যন্ত্রণার। সে কি ভুল করছে? সবটা এভাবে গোপন রেখে কি করা উচিত তার? কিছু বুঝতে পারছে না। গোসল খাওয়া দাওয়া শেষে তার সবে পর্যটক নিবাস থেকে বের হলো। পূর্বের দেখা উত্তরাঞ্চল ও এখানকার উত্তরাঞ্চলের মাঝে বিস্তার ফারাক। এখন এখানে কোনো প্রাণ বস্তুতা নেই, সবকিছু অদ্ভুত, নীরব ও প্রাণহীন। যদিও পথঘাটে মানুষের চলাচল আছে, দোকানপাটগুলো খোলা আছে নিয়ম মাফিক, তবুও সব কিছু অন্যরকম। পথে ঘাটে যেসব মানুষ আছে তারা সবাই অদ্ভুত চোখে দেখছে তাদেরকে। লোকগুলো তাদের কেবল অদ্ভুত চোখে দেখছে তাই নয়, তাদের দৃষ্টির ভাষা খুব জড়িত। অনেকেও তা না বুঝলেও হামজালা বুঝলো। হয়তো ওই মানুষগুলো তাদের এখানে আসার বিষয়টা পছন্দ করছে না। হামজালা যত মানুষ দেখলো তার মনে হলো তারা কেউই স্বাভাবিক মানুষ নয়। ওমর ও তার সাথে বাকিরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলতে চাইলে কেউই মুখ খুলল না, বরং এক প্রকার পালিয়ে গেল। ওমর অবাক হয়ে গেল। গতবার যখন সে এসেছিল তখন তো এমন করেনি এখানকার বাসিন্দারা, তাহলে এখন কেন এমন? কেউ কথা বলতে চাইছে না তাদের সাথে, এড়িয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। অদ্ভুত, এখানকার বাসিন্দারা কি নেকড়ের ব্যাপারে এতটাই ভীত হয়ে পড়েছে যে নেকড়ের ব্যাপারে মুখই খুলতে চাচ্ছে না? তারা জোর করে কারোর সাথে কথা বলল না, সবাই একসাথে ঘুরে বেড়াতে লাগলো উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানগুলোয়। জঙ্গলগুলোতে গেল, জঙ্গলের ভিতর পেল বিভিন্ন প্রাণীর হাড়গোড়। প্রাণীগুলো যে নেকড়ের আহার হয়েছে তা বুঝতে অসুবিধা হলো না তাদের, কিন্তু ভিতরে নেকড়ের দেখা পেল না তারা। ঘুরতে ঘুরতে রাত নেমে গেল, কুয়াশা জমেছে, তার এখনও বিশ্রাম নিচ্ছে না। উত্তরাঞ্চলের একটা পথ ধরে এখন এগোচ্ছে তারা। যে ঘর বাড়িগুলো চোখে পড়ছে সেগুলোর কোনোটাতেই আলো জ্বলছে না, এখন আর কোনো মানুষজন নেই পথে, হয়তো কেবল তারাই রয়েছে। ইলদিজ অনেকক্ষণ ধরে একটা নেকড়ে দেখতে পাওয়ার প্রতীক্ষা করছে, কিন্তু এখনও অবধি কিছুই দেখতে না পেয়ে হতাশ হলো তারা। আর অপেক্ষা করতে না পেরে বলল, কোথায় নেকড়ে? আমরা আসাতে সব নেকড়ে পালিয়ে গেল নাকি? কথাটা বলে নিজে হেসে ফেল সে। ওমর মজা করে বলল, হতেও পারে, হয়তো তারা ইউনামের যুবরাজকে ভয় পায়। আবারও হাসলো ইলদিজ। আধার সবার সামনে এগুচ্ছিল। সম্মুখের কুয়াশার মাঝে কিছু যেন চোখে পড়ছে তার, স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু কিছু রয়েছে। সে থেমে গেল, বাকিদের উদ্দেশ্যে বলল, থামো সবাই। তার কথা অনুযায়ী থেমে গেল সবাই। আধার বলল, আমাদের সামনে কুয়াশার মাঝে কিছু রয়েছে ওমর। কি বলছো? কি রয়েছে? ওমর ঘোড়া থেকে নামলো, এগিয়ে গেল আধারের কাছে। অন্ধকার ও কুয়াশার মাঝ থেকে জলজলে কিছু দেখা যাচ্ছে। ওমর আধারকে ছাড়িয়ে আরও কিছুটা সামনে এগুলো, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সম্মুখে। যখন বুঝতে পারলো ওই জলজল জিনিসগুলো আসলে নেকড়ের চোখ, তখনই একসাথে অনেক নেকড়ের গর্জন করে উঠল। সেই বিকট ও ক্ষোভিত গর্জনে কেঁপে উঠল অন্ধকার শীতল রাত, কেঁপে উঠল তার প্রত্যেকেই, কেঁপে উঠল যেন সমগ্র উত্তরাঞ্চল। সবাই ঘোড়ার পিঠ থেকে নেমে গেল, প্রস্তুত হলো তরবারি নিয়ে। নেকড়েগুলো সম পদক্ষেপে রাস্তা কাঁপিয়ে ছুটে আসতে তাদের দিকে। ওমর শক্ত হাতে আঁকড়ে ধরল নিজের তরবারি। সবার সম্মুখের সেই রয়েছে নেকড়েদের প্রথম, তাকে আক্রমণ করার পালা। সেও প্রস্তুত ওগুলোকে আক্রমণ করার জন্য। ওমর নেকড়েগুলোর পদক্ষেপ গুনছে, আর মাত্র 2 পদক্ষেপ বাকি। ওমরের তরবারি প্রথম আঘাতটা গিয়ে লাগলো একটা নেকড়ের বুকে। আঘাতটা করেই সে নিজের অবস্থান পরিবর্তন করলো। মুহূর্তেই তার সরে যাওয়া স্থানে লাফিয়ে পড়লো একটা নেকড়ে। সে না সরলেই তার গায়ে পড়তো। ওমর ওটাকেও তরবারি দ্বারা আঘাত করলো। একের পর এক নেকড়ে চারিদিক থেকে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। ওমরের তরবারি চালানোর গতিও ধীরে ধীরে দ্রুত হয়ে উঠল। চোখের পলকে একের পর এক নেকড়ে গায়ে বসে যাচ্ছে তার ধারালো তরবারির অংশ। ওমরকে ছাড়িয়ে নেকড়ের একটা বড় অংশ চলে গেল তার পিছনের দিকে বাকিদের আক্রমণ করার জন্য। নামিরার দিকে এগিয়ে আসা প্রথম নেকড়েটাকে সে আক্রমণ করার আগে ইলদিজ ওটার গলায় আঘাত করলো। নেকড়েটা পড়ে গেল নামিরার পায়ের কাছে। সে অবাক চক্ষুতে তাকালো ইলদিজের দিকে। পিছনে নেকড়ের গর্জন দ্রুত পিছনে ফিরল নামিরা। একটা নেকড়ে থাপা এগিয়ে আসছিল তাকে আক্রমণ করার জন্য। নামিরা নেকড়েটার হাতে আঘাত করলো। ওটা খেপে গিয়ে তাকে কামড়াতে আসতে চাইলে সে নেকড়েটার গলায় তরবারি ঢুকিয়ে দিল। তরবারিটা বের করে আনলেই নেকড়ের উষ্ণ রক্ত ছিটকে এসে পড়ল তার মুখে। আহত নেকড়েটা ভয় পেয়ে দূরে সরে গেল। ওটা চলে যেতেই আরও 2টো নেকড়ে ঘিরে ধরল নামিরাকে। এখানে কেউই কাউকে সাহায্য করার মতো পরিস্থিতিতে নেই। এত নেকড়ে এভাবে তাদের আক্রমণ করবে, এটা ছিল তাদের জন্য অকল্পনীয় ব্যাপার। হামজালা ভেবেছিল নেকড়েরা তাকে আক্রমণ করবে না, কিন্তু তার ধারণা মিথ্যা হলো। ইনিভির তাকে বলেছিল নেকড়েদের আঘাত না করতে, কিন্তু এরকম অবস্থায় তা একেবারেই অসম্ভব। হামজালা জানে না সে এত নেকড়ের ভিড়ে কতক্ষণ নিজের নেকড়ের সত্তাকে দমিয়ে রাখতে পারবে। যদিও সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। ইলদিজ নেকড়ের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষা করেছে।
একটা আঘাতও সে নিজের শরীরে লাগতে দেয়নি। নেকড়েদের সাথে বিরোধীহীন যুদ্ধ চালিয়ে যেতে যেতে সে বলল, এগুলো কি নেকড়ে? এমন অদ্ভুত কেন? 2 পায়েও চলছে এগুলো, মানুষের মতো হাতও ব্যবহার করছে, এগুলো ভয়ঙ্কর। ওমর দূর থেকে ইলদিজের কথা শুনতে পেয়ে বলল, বলেছিলাম তোমাকে চলে যেতে। যদি এখন নেকড়ের দ্বারা আহত হও তবে তোমায় মেরে ফেলবো একদম। ভালোভাবে ভালোবাসা প্রকাশ করো ওমর, এভাবে মারার হুমকি কেউ দেয়? হাজব। চিন্তা করো না, আমি ইলদিস। নেকড়েদের ক্ষমতা নেই ইলদিসকে নিজেদের শক্তির কাছে কাবু করা। ওমর নেকড়েদের এমন হিংস্র আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠল। তীব্র রাগে একটা নেকড়েকে 2 হাতে তুলে নিয়ে আছাড় মারল সে। হঠাৎ তার কানে এলো একজনের আত্মচিৎকার। কি হয়েছে? আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো ওমর। আধার বলল, ছামর কামড় খেয়েছো? সামন তাদের সাথে আসা একজন অনুচর। কেবল অনুচর নয়, সেও ওমরের বন্ধু। 3 বার কামড় খেয়েছে সে। কামড়ে শরীরের মাংস তুলে নিয়েছে একটা নেকড়ে। ওহ না। সামনের প্রতি কষ্ট প্রকাশ করে ওমর বলল, ওকে এখান থেকে দূরে নিয়ে যাও। আতহার, হামজালা, ওদের সাহায্য করো। আতহার ও হামজালা সামনকে দূরে সরিয়ে নিল। নেকড়ের কামড়ে তীব্র যন্ত্রণায় আর লড়াই করার অবস্থা নেই সামনকে দূরে নিয়ে যাওয়ার সময় ওদের উপর থেকে নেকড়ের আক্রমণ প্রতিহত করলো হামজালা। সামনকে কেবল দূরে রাখাটাই সুরক্ষিত নয়। হামজালা একজন সৈন্যকে ডাকলো। সৈন্যটা ডাক পাওয়া মাত্রই ছুটে আসতে পারল না, তাকে নেকড়ে ঘিরে ধরেছিল। নামিরা সেই সৈন্যকে সাহায্য করলো নেকড়েগুলোকে এড়িয়ে যেতে। সৈন্যটা চলে এলো। হামজালা বলল, তুমি সামনের কাছে থাকো, ওকে রক্ষা করবে। কিন্তু এত নেকড়ের ভিড়ে একজন আহত মানুষকে কিভাবে আমি একা রক্ষা করব যুবরাজ? আগে চেষ্টা তো করো, নেকড়েরা বেশি জ্বালাতন করলে আমাদের ডাকবে। সৈন্যটা হামজালার আদেশ মানা করলো। সামনের সাথে এখানে থাকলো সে। হামজালা ও আধার দ্রুত ফিরে এলো বাকিদের কাছে। একটা নেকড়ে আধারের দিকে ছুটে এলে হামজালা নেকড়েটার মাথায় আঘাত করলো। নেকড়েটার মাথায় এমনভাবে তরবারিটা ঢুকে গেল যে ওটাকে টেনে তোলা গেল না। হামজালা নিজের দ্বিতীয় তরবারিটা বের করলো। একজন সৈন্যের গায়ে থাবা বসিয়ে দিল একটা নেকড়ে। সৈন্যের শরীরের মাংস ভেদ করে ঢুকে গেল নেকড়েটার ধারালো নখ। সৈন্যটা চিৎকার করলো। নামিরা চিৎকার শুনে তাকালো সৈন্যের দিকে, আর সেদিক তাকানোতেই বিপত্তি হলো। আর অমনোযোগিতার সুযোগে একটা নেকড়ে লাফিয়ে পড়লো তার উপর। নেকড়েটার শরীরের ভারে দূরে ছিটকে পড়লো নামিরা। নেকড়েটা তাকে কামড়ানোর চেষ্টা করলেই নামিরা 2 হাতে নেকড়েটার গলা চেপে ধরলো। ওটার মুখ দূরে রাখার চেষ্টা করছে সে। নেকড়েটার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে তার। নামিরা 1 হাতে সরিয়ে নিল নেকড়েটার গলা থেকে। একটু দূরে পড়ে যাওয়া তরবারিটা তুলে নিল হাতে। অতঃপর তরবারিটা চেপে ধরল নেকড়েটার গলায়। খুব জোরে চাপ প্রয়োগ করলো তরবারিতে। রাগে সে এতটাই হিংস্র হয়ে উঠল যে নেকড়েটার মাথাটা কেটে ফেলল একেবারে। নেকড়ের মাথা কাটার ফলে গলগলিয়ে নেকড়ের রক্ত পড়ে নামিরার সারা মুখ ভিজিয়ে দিল। এত রক্ত মুখের উপর পড়তে বমি পেল তার। নেকড়ের ভারী দেহটা এখন তার শরীরের উপর। ওটাকে সরানোর মতো শক্তি পাচ্ছে না সে। নামিরা! ওমরের আতঙ্কিত ডাক কানে এলো নামিরার। ওমর দৌড়ে এসে থেমেছে নামিরার কাছে। নামিরার শরীর উপর থেকে সরিয়ে ফেল নেকড়েটার দেহটা। নামিরাকে হাত ধরে টেনে তুলো, বুকে জড়িয়ে ধরলো ওকে। ঠিক আছো? আঘাত পাওনি তো? না, আঘাত পাইনি, ঠিক আছে আমি। ওমর ছেড়ে দিল নামিরাকে। নামিরার মুখে রক্ত 2 হাত দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে লাভ হলো না। সে শরীরের বাড়তি পুরো পোশাকটা খুলে সেটাতে মুছে দিতে চাইলো, তাও মুছলো না খুব একটা। নামিরার শীতের পোশাকটা রক্তে খুব বেশি ভিজে গেছে। ওমর নামিরাকে সেটা খুলতে বলল। অতঃপর নিজের বাড়তি শীত পোশাকটা পরিয়ে দিল ওকে। নামিরা আশেপাশে তাকিয়ে দেখলো কোনো নেকড়ে নেই, অথচ একটুক্ষণ আগেও কত নেকড়ে ছিল এখানে। মনে হচ্ছিল সবার মৃত্যু ঘটিয়ে তবে ওগুলো ক্ষান্ত হবে। নামিরা বিস্মিত গলায় পড়ল, সব নেকড়ে চলে গেছে? হয়তো ভয় পেয়েছে। ওমর উত্তর দিল। নামিরা রাস্তায় পড়ে থাকা একটা মৃত নেকড়ের দিকে তাকালো। চোখ শুরু হলো তার। বিস্ময় ও অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। নামিরার এই রূপ দৃষ্টি লক্ষ্য করে নেকড়েটার দিকে তাকালো। তার চোখেও বিস্ময় জন্মালো। ঘোর বিস্ময়ে তাকিয়ে রইল নেকড়েটার দিকে। তাদের চোখের সম্মুখে তারা দেখলো নেকড়েটার রূপ পরিবর্তন হতে। সে জায়গায় নেকড়েটা ছিল সেখানে এখন নেকড়ে নেই। সেখানে পড়ে আছে একজন রক্তাক্ত মৃত মানুষ। তার এবার বাকি মৃত নেকড়েগুলোর দিকে তাকালো। বেশ কয়েকটা নেকড়ে মারা গেছে, কিন্তু এখন আর কোনো নেকড়ের মৃতদেহ দেখা যাচ্ছে না। সেখানে নেকড়ের মৃতদেহ থাকার কথা, সেখানে পড়ে আছে কয়েকজন অপরিচিত মানুষের মৃত শরীর। অথচ এখানে তারা ব্যতীত এই অপরিচিত মানুষগুলো ছিল না। এর মানে যে নেকড়েগুলোর সাথে তার এতক্ষণ লড়াই করছিল সেগুলো আসলে মানুষ ছিল, নেকড়েরূপী মানুষ। অনিশ্চিত সংখ্যায় বক্ষস্থল কেঁপে উঠল ওমরের। হামজালার দিকে তাকালো সে। হামজালা লক্ষ্য করছে নেকড়েগুলোর মারা যাওয়ার পর মানুষের রূপে ফিরেছে।
ইলদিজের অনুচর সামনকে সুরক্ষা দেওয়ার সৈন্যটা আহত হয়েছে বিধায় বাকিরা তাদের নিয়ে ব্যস্ত। তারা কেউ এই অবিশ্বাস্য ব্যাপারটা লক্ষ্য করেনি। নেকড়ের রূপ থেকে মানুষরূপে ফেরা মানুষগুলোর দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো হামজালার। সে ওমরের দিকে তাকালো, দেখলো ওমর তার দিকে তাকিয়ে আছে। ওমরের চোখ দেখে হামজালা বুঝতে পারলো ওমর তার জীবনের ভয়ঙ্কর সত্যটা ধরে ফেলেছে। তাই তো ওর চোখে ভয়, কষ্ট ও বিস্ময়, অবিশ্বাস। তাদের দুই জোড়া চোখ অপলক ভয় ও বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। কেউ কিছু বলল না মুখে, কিন্তু তবুও দুজনের মানসিক অবস্থা ও চিন্তাধারা বেশ অনুভব করতে পারল। কেবল ভরাট হয়ে শান্ত হয়ে রইল না, বাম চোখ বেয়ে সপ্তপনে গড়িয়ে পড়ল এক বিন্দু জল। এসব কি? রাস্তায় মৃত নেকড়ের বদলে অপরিচিত মৃত মানুষ দেখে বিস্ময়ে হতবাক হয়ে উঠল ইলদিজ। একে একে সবাই এবার ব্যাপারটা লক্ষ্য করলো। ওমর এগিয়ে এলো একটা লাশের দিকে। লাশটার শরীরে তরবারি দ্বারা প্রাপ্ত আঘাতের চিহ্ন। ওমরের চেনা চেনা লাগছে এই লাশের মুখটা, কোথাও দেখেছে। খুব বেশি সময় নিল না তার মস্তিষ্ক ছেলেটার পরিচয় স্মরণ করতে। এই ছেলেটা পর্যটক নিবাসের কর্মচারী। তার যখন নিবাসে ভোজনালয়ে খাবার খাচ্ছিল তখন সে ছেলেটাকে দেখেছিল। হ্যাঁ, তার ভুল হতে পারে না, এটা ওই ছেলেটাই। সে অপলক লাশটার দিকে তাকিয়ে থেকে বলল, জানি না এটা কিভাবে সম্ভব, তবুও এটাই ঘটেছে। আমরা এতক্ষণ যে নেকড়েগুলোর সাথে লড়াই করছিলাম ওগুলো আসলে নেকড়ে ছিল না, মানুষ ছিল। আর এই মৃত মানুষগুলো হচ্ছে সেই মৃত নেকড়েগুলো যেগুলোকে আমরা এই মাত্র হত্যা করেছি। ওমরের কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। যদিও তাদের মনে এমনই চিন্তার উদ্রেক ছিল। আতার এগিয়ে এলো একে একে প্রত্যেক লাশের দিকে। লাশগুলো ভালো করে দেখার পর বুঝলো সব মৃত ব্যক্তিরা তার অপরিচিত নয়। দুজনকে সে চেনে বলে চোখের দেখাটুকু দেখছে। একজন পর্যটক নিবাসী কর্মচারী আর একজন উত্তর অঞ্চলের প্রধানের ছেলে। গতবার যখন সে আর ওমরে এসেছিল তখন অঞ্চল প্রধানের ছেলে অসুস্থ ছিল নেকড়ের কামড় খাওয়ার ফলে। আধারের মনে ভীষণ অদ্ভুত এক চিন্তার স্ফোরণ ঘটল। ছেলেটি কি ওই কামড় খাওয়ার ফলেই না আর ভাবতে চাইল না আতাহার? এটা কিভাবে সম্ভব? কিন্তু যতই অসম্ভব হোক না কেন তার মন থেকেই এই চিন্তাটুকু মুছল না। আতার বলল, এই লোকটা তো অঞ্চল প্রধানের ছেলে অমর। গতকাল এখানে এসে যাকে আমরা দেখেছিলাম সে তো নেকড়ের কামড় খেয়ে অসুস্থ ছিল। অমর ছেলেটাকে আধারের আগেই দেখেছে। যে ছেলেটা তার চোখের সম্মুখে নেকড়ের রূপ থেকে মানব রূপে এলো সেটাই অঞ্চল প্রধানের ছেলে। ওমরের মনে হচ্ছে সে যা ভাবছে আধারও তেমন কিছু ভেবেছে। সে নিতান্তই মনের সন্দেহ থেকে তাকিয়েছিল হামজালার দিকে, কিন্তু হামজালার দু চোখের ভাষা তার মনের সন্দেহকেই সত্য বলে স্বীকৃতি দিল। চাপা কষ্ট তিক্ত করে তুলছে ওমরের হৃদয়কে। হৃদয়ের এই যন্ত্রণাটুকু সে সহ্য করতে পারছে না। মনে হচ্ছে তার হৃদয়কে কেউ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে তুলছে। তবু সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কারোর সামনে অস্বাভাবিক আচরণ করা যাবে না। সে ছাড়া আর কেউ জানে না হামজালার কিসের কামড় খেয়েছে। হামজালার স্বপ্ন সত্যি ছিল। হামজালা বলেছিল তার স্বপ্নে দেখা ওই প্রাণীটাকে তার অর্ধমানব ও অর্ধ পশু মনে হয়। ঠিক তাই। এছাড়া গতবার তারা যখন উত্তরাঞ্চল থেকে হানতে যাচ্ছিল একটা মেয়ে তাদের বলেছিল নেকড়েগুলো আসলে মানুষ। কে ছিল ওই মেয়েটা? সে কি বেঁচে আছে? এখানে উপস্থিত কেউই মানতে পারছে না যে নেকড়েগুলোর সাথে তারা যুদ্ধ করেছে এতক্ষণ সেগুলো আসলে মানুষ ছিল, কিন্তু নিজেদের চোখে দেখা বিষয়টাকে তারা অস্বীকারও করতে পারছে না। কিছুক্ষণের জন্য নীরব রইল পরিবেশ। সবাই যার যার স্থানে স্থির হয়ে রইল। ইলদিজ প্রথম নীরবতা ভেঙে পড়ল। জীবনে এমন কিছু দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি। পৃথিবীতে কি ঘটছে সব। ভাগ্যের সাহায্যে থেকে গিয়েছিলাম, নয়তো এই ভয়ঙ্কর ব্যাপারটা আমার জানা হতো কিনা জানি না। নিজ চোখে দেখা সৌভাগ্যও হতো না। আমাদের এখানে থাকা ঠিক নয়, সুরক্ষিত নই আমরা। নেকড়েগুলো চলে গেছে, কিন্তু ওগুলো আবার ফিরেও আসতে পারে। নেকড়ে বলো না ওগুলোকে, মানুষ ও নেকড়ের মিশ্রণ। বলো মানব নেকড়ে বা নেকড়ে মানব। যাই হোক না কেন আমাদের পর্যটক নিবাসে ফেরা উচিত। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। আর লাশগুলো? মনে হয় না এগুলোকে সাথে নেওয়ার প্রয়োজন আছে। পর্যটক নিবাসে ফেরা কি আমাদের ঠিক হবে? এখানে নেকড়েরা হচ্ছে মানুষ আর মানুষেরাই নেকড়ে। আমরা জানি না কে বা কারা নেকড়ে। এই ছেলেটা পর্যটক নিবাসের একজন কর্মচারী। আমরা যখন তাকে দেখেছিলাম তখন কি বুঝতে পেরেছিলাম সে আসলে একজন নেকড়ে? পারিনি। কে জানে, হয়তো নিবাসের অন্যরাও নেকড়ে হতে পারে। অতর্কিত আমাদের উপর যদি তারা হামলা করে আমরা তার জন্য প্রস্তুত থাকবো না। ওমরের হঠাৎ পর্যটক নিবাসে সেই সৈন্যকে মনে পড়ল। সৈন্যটা তাকে কি যেন একটা বলার চেষ্টা করছিল। ওখানকার সবাই এই শব্দটির উল্লেখ করেছিল সে। এর মানে কি ওখানকার সবাই নেকড়ে? এটা বলতে চেয়েছিল
যে পর্যটক নিবাসে তারা ছিল এখন সেখানে যেতে চাচ্ছে। সেখানে মানুষজন কি আদৌ স্বাভাবিক, নাকি তাদের সামনে পড়ে থাকা লাশগুলোর জীবিতকালীন জীবনের মতো? ওমর বলল, এই মুহূর্তে কারা নেকড়ে ও কারা সাধারণ মানুষ তা পার্থক্য করার কোনো উপায় জানারই আমাদের। তবুও আমাদের ওখানে ফিরতে হবে, কারণ আমাদের থাকার জন্য কোনো সুরক্ষিত জায়গা নেই এখানে। আমার মনে হয় আমাদের এখনই রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। এগুলো সাধারণ নেকড়ে হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা আসলে মানুষ, নেকড়ে রূপ ধারণ করা মানুষ। আমরা খুব বিপদে পড়তে পারি, প্রাণ পর্যন্ত হারাতে পারি। এই ঘটনার পর আমরা উত্তরাঞ্চলের আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আতারের কথা সবার মাঝে আবার নীরবতা নিয়ে এলো। আতার সব লাশগুলোর শরীর পরীক্ষা করছে, সব লাশের শরীরে সে ক্ষতর দাগ দেখছে। বাকিদেরও তা দেখা জরুরি। সে কৃত্রিম আলোক যন্ত্রটা নিয়ে একটা লাশের এদিক ওদিক লাশটার পিঠ ইশারা করে পড়ল। দেখো, এই লোকটার পিঠে দাগ, আমি নিশ্চিত এটা নেকড়ের কামড়ের দাগ। এরপর সে আরেকটা লাশের দিকে এগিয়ে গেল, লাশটার হাত দেখিয়ে বলল, ছেলেটার হাতও একই রকম দাগ, এদের প্রত্যেকের শরীরে একই দাগ রয়েছে। আতার ওমরের দিকে তাকালো। অমর, আমরা যখন গতবার এখানে এসেছিলাম তখন অঞ্চলের প্রধানে ছিলেন নেকড়ের কামড়ে আহত ছিল। এরা সবাই নেকড়ের কামড় আহত হয়েছে, সবার শরীরে দাগ রয়েছে। এর মানেটা বুঝতে পারছো? এর মানেটা হচ্ছে হয়তো তারা নেকড়ের কামড় খাওয়ার ফলে নেকড়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আধা ঠিক বলেছে, এদের শরীরে কামড়ের দাগ আছে। আগে এখানে নেকড়ে ছিল না, হঠাৎ করে এত এত নেকড়ের উদ্ভব। যারা এখানে মৃত অবস্থায় পড়ে আছে তারা সবাই উত্তরাঞ্চলের বাসিন্দা। যে নেকড়েগুলো পালিয়ে গেছে, অর্থাৎ যে মানুষগুলো, তারাও সম্ভবত উত্তরাঞ্চলেরই বাসিন্দা। এখানকার এত মানুষ হঠাৎ কি করে নেকড়ে হয়ে গেল? এছাড়া এখানকার মানুষের আচরণও পাল্টে গেছে। হয়তো তারাও নেকড়ের সত্তার অধিকারী, এই জন্যই আচরণে এত পরিবর্তন। কি বলছো এগুলো? এটা কি কোনো রূপকথা? নেকড়ের কামড়ে মানুষ নেকড়ে হয়ে যাচ্ছে, এটা হাস্যকর। যদিও ইলদিস এটাকে মুখে হাস্যকর বলেছে, কিন্তু তার মনেও এই ব্যাপারটাকে ঘিরে চিন্তা। কেন যেন সে অবিশ্বাস করতে পারছে না ওমর ও আতহারের কথা। চোখের সম্মুখে এসব দেখে অবিশ্বাস করার উপায় নেই। হামজালাও ভয় পাচ্ছে। ওমর তার পরিচয় জেনে গেছে, এটা খুব খারাপ ব্যাপার, কিন্তু ওমরের প্রতি তার এতটুকু বিশ্বাস আছে যে ওমর এটা কাউকে বলবে না। নিজের ভাইকে মৃত্যুর দ্বারস্থ করার মতো মানসিক শক্তি ওমরে নেই, কারণ ওমর তাকে ভীষণ ভালোবাসে। দুর্ঘটনাক্রমে ওমর তার পরিচয় জেনে গেছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে তার ভয় পাওয়া ঠিক নাই। ওমর যেমন নিজেকে স্বাভাবিক রাখছে, তাকেও পারতে হবে। তার উচিত নেকড়ে নিয়ে চলা অমন আলোচনায় সামিল হওয়া। হামজালা বড় করে নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে হালকা করার চেষ্টা করলো। এরপর বলল, ধরলাম কামড়ের ফলেই মানুষগুলো নেকড়েতে পরিণত হয়েছে, কিন্তু তাদের কামড়ানো নেকড়েটা কেমন নেকড়ে? সেই নেকড়ে বা নেকড়েরা সাহাইরে কিভাবে এলো? এই যে সামন ও একজন সৈন্য নেকড়ের কামড় খেয়েছে, ওদের কি হবে? ওরাও কি নেকড়েতে পরিণত হবে, নাকি এটা কেবল কোনো বিশেষ নেকড়ের কামড়ের ফলেই ঘটবে? এসব নিয়ে পরে আলোচনা করতে পারবো আমরা। এখন আমাদের এখান থেকে যেতে হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর তাই আমাদের পর্যটক নিবাসে ফিরতে হবে। ওমর সামনের কাছে গেল, বসলো সামনের সামনে। সামনের অবস্থা খুব খারাপ, সে কি বাঁচবে? ওমর সামনের এক হাত আঁকড়ে ধরল। সামনের হাত রক্তাক্ত। ওমরের হাতটাকে প্রাণপণে আঁকড়ে ধরল সামন, যেন এই হাতটা তার বেঁচে থাকার মাধ্যম। সামনের শরীর কেঁপে কেঁপে উঠছে, ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নিঃশ্বাস। ওমরের বুকে যন্ত্রণা হচ্ছে সামনের এমন করুণ অবস্থা দেখে। সে অশ্রু সজল চোখে পড়ল। দুঃখিত সামন, আমরা এতজন তোমার সাথে থাকা সত্ত্বেও তোমাকে রক্ষা করতে পারিনি। তোমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে রক্ষা করতে না পারার জন্য দুঃখিত। সামন নিভৃত গলায় খুব কষ্টে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ইচ্ছাটা প্রকাশ করলো ওমরের সামনে। সামনের কথায় ওমরের ভীষণ কষ্ট হলো। সে আশ্বাস দেওয়ার চেষ্টা করে বলল, নিশ্চয়ই বাঁচবে। কিন্তু তার নিজের মনে সংশয়, সামনকে বাঁচাতে পারবে। অসহায় লাগছে। আধারের নিকট পর্যটক নিবাসে ফিরে এলো তারা। সামন ততক্ষণে মারা গেছে। সারা পথে তারা বুঝতে পারেনি সামন মারা গেছে। নিবাসে ফিরে খেয়াল করলো সামনের মৃত্যুতে শোকাবহ হয়ে উঠল পরিবেশ। বিশেষ করে ওমর, হামজালা, আতার ও ওমরের সাথে আসা তৃতীয় অনুচরটি ভীষণ কষ্ট অনুভব করলো তার মৃত্যুতে। সামনকে এখন নিবাসের হলঘরের মেঝেতে শোয়ানো হয়েছে। ওমর সামনের পাশে বসে তার মাথায় এক হাত রেখে বলল, এইভাবে কেন চলে গেলে সামন? রাজধানীতে ফিরে তোমার পিতা মাতাকে কি বলবো তোমার ব্যাপারে?
কিভাবে তোমার মৃতদেহ তাদের কাছে দেব? তোমার এভাবে চলে যাওয়া কখনোই কাম্য ছিল না। নিবাস তত্ত্বাবধায়ক রাজকুমারদের ফেরার খবর পেয়ে হল করে এসে উপস্থিত হলো। এসে দেখলো অবস্থা খুব একটা সুবিধার নয়। এখানে একজনের রক্তাক্ত দেহ পড়ে আছে মেঝেতে। তার শরীর থেকে কামড়ের মাংস তুলে নিয়েছে নেকড়েরা। একজন সোনো কামড়ের ফলে আহত। ইলতেজার অনুচরটি কামড় খায়নি, কিন্তু নেকড়ের ধারালো নখ তার শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এছাড়াও আরও একজন নেকড়ের ধারালো নখের শিকার হয়েছে, কিন্তু তা বাকিদের থেকে সামান্য আঘাত। তাছাড়া এখানে সবার পোশাক মুখে রক্তের দাগ। ভাগ্যিস সে যায়নি রাজকুমারদের উপর হামলা করার জন্য, নয়তো তার রক্ত হয়তো কারো না কারোর শরীরে থাকতো। তার নিবাসের কয়েকজন কর্মচারী অবশ্য গিয়েছিল, আহত হয়ে ফিরেছে প্রত্যেকে। একজন তো ফিরেও আসেনি। বাকিদের কাছে শুনেছে ছেলেটা মারা গেছে। নিবাস তত্ত্বাবধায়ক সকলের উদ্দেশ্যে বলল, আপনারা কি নেকড়ের সাথে যুদ্ধ করে ফিরেছেন? আপনাদের সবাইকে এমন রক্তাক্ত অবস্থায় দেখতে ভয়ঙ্কর লাগছে। নিবাস তত্ত্বাবধায়ক এবার সামনের দিকে তাকিয়ে বলল, সে কি মারা গেছে? নামিরা তার প্রশ্নের উত্তর দিল। সামন মারা গিয়েছে জেনে নিবাস তত্ত্বাবধায়ক দুঃখ প্রকাশ করল। নামিরা নিবাস তত্ত্বাবধায়ককে ও নিবাসের কর্মচারীদের তীক্ষ্ণ চোখে দেখছে। শুধু সে নয়, বাকিদের চোখেও দৃষ্টিও তীক্ষ্ণ। সবাই বোঝার চেষ্টা করছে এরা সাধারণ মানুষ কিনা। নিবাস তত্ত্বাবধায়ক ও কর্মচারীরা সাধারণ মানুষের কোনো নিশ্চয়তা নেই। নামিরা খেয়াল করলো একজন কর্মচারীর গলায় কাপড়ে পট্টি বাঁধা। এই কর্মচারী ছেলেটাকেই তাকে কক্ষ দেখিয়ে দিয়েছিল। তখন ছেলেটার গলায় কাপড়ে পট্টি ছিল না। যখন তারা নিবাস থেকে বের হয়েছিল তখনও পট্টি ছিল বলে মনে পড়ছে না। কোনো রকমভাবে ব্যাপারটা কি এমন হতে পারে এই ছেলেটাও ওই নেকড়েদের একজন ছিল? তাদের কারোর দ্বারাই আহত হয়েছে ছেলেটা। হঠাৎ ইলদিজের কণ্ঠস্বর নামিরার চিন্তা ব্যাহত করলো। আপনি কি এখন নিবাসে একজন চিকিৎসকের ব্যবস্থা করতে পারবেন দায়েম? ইলদিজ নিজের অনুচরকে নিয়ে চিন্তিত বোধ করছে। শাহিরে তার একজন মাত্র অনুচরই ছিল। যদি কোনো দুর্ঘটনা ক্রমে তার এই অনুচরটি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, তবে সে একাকী বোধ করবে। নিবাস তত্ত্বাবধায়ক বলল, রাতে উত্তরাঞ্চলে কোনো চিকিৎসকই পাবেন না এখন, তবে আমাদের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া কিছু দ্রব্য রয়েছে। আপনি চাইলে আমরা সেগুলো দিয়ে আপনাদের সাহায্য করতে পারি। দয়া করে সেগুলো দিন। নিবাস তত্ত্বাবধায়ক তার কর্মচারীকে চিকিৎসার সরঞ্জাম নিয়ে আসতে বলল। চিকিৎসাকারী তার আদেশ মানে করে সেগুলো আনতে চলে গেল। ওমর উঠে দাঁড়ালো সামনের কাছ থেকে। নিবাস তত্ত্বাবধায়কের সামনে দাঁড়িয়ে বলল, আমার সেই সৈন্য যাকে চিকিৎসালয়ে নেওয়া হয়েছিল সে কি ফিরেছে? আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি রাজকুমার, এই ছেলেটা চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসালয়ে মারা গেছে। এমন হবে ওমর তা আশা করেনি। সে সৈন্যের সাথে কথা বলার প্রয়োজন বোধ করছিল। সে কি বলতে চেয়েছিল সৈন্যটা তা জানা জরুরি ছিল। তার মন হঠাৎই সন্ধিয়ান হয়ে ভাবল, সৈন্যটা কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। ওমরে হঠাৎ মনে হলো সে যখন সৈন্যের সাথে ছিল তখন সৈন্যটার শরীরে খিঁচুনি শুরু হলো। তখন সৈন্যটাকে যেন এক প্রকার তার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো। এই কথাটা আগে মনে হয়নি তার, কিন্তু এখন তার তেমনটাই মনে হচ্ছে। কেন অমন করলো নিবাস তত্ত্বাবধায়ক? নিবাস তত্ত্বাবধায়ক সবাইকে এক নজর দেখে বলল, আপনাদের সবার একে একে গোসল সেরে নেওয়া উচিত। সারা নিবাসে রক্তের গন্ধে ভরে গেছে। ওমর নিবাস তত্ত্বাবধায়কের নিকট একদম এগিয়ে এলো। তার চোখে চোখ রেখে বলল, আমার সেই সৈন্যটি মারা গেল নাকি তাকে মারা হলো নিবাস তত্ত্বাবধায়ক দায়েম? নিবাস তত্ত্বাবধায়ক চমকালো না এমন প্রশ্নে, অপ্রস্তুত হলো না। তার চোখের দৃষ্টি শান্ত। ওমরের চোখে দৃষ্টি স্থির রেখেই বলল, কি বলছেন দ্বিতীয় রাজকুমার? ওমর বুঝলো নিবাস তত্ত্বাবধায়ক ঠিক তার কথার মানে বুঝেছে। ওমর তার থেকে চোখ সরিয়ে নিল। প্রশ্নের জবাব না দিয়ে বলল, খাবারে গোসলের জন্য গরম পানির ব্যবস্থা করুন। নিবাস তত্ত্বাবধায়ক আর এই প্রশ্নের প্রসঙ্গ না টেনে বলল, নিশ্চয়। নিবাস তত্ত্বাবধায়ক এখানে উপস্থিত সব কর্মচারী নিয়ে চলে গেল। নামিরা এগিয়ে এলো ওমরের কাছে। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওমরের দিকে। নিবাস তত্ত্বাবধায়ককে বলা ওমরের একটা কথা তাদের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে। নামিরা ওমরকে প্রশ্ন করলো, আপনি নিবাস তত্ত্বাবধায়কের সাথে ওভাবে কথা বললেন কেন? এই কথা শুনে ভয় পেল সবাই। তাদের নিজেদের মনেও কিঞ্চিত মৃত্যু ভয় জাগ্রত হলো। এভাবে নেকড়েগুলোর কাছে হার মেনে চলে যাব?
ইলদিজ ওমরের কথা বুঝতে পারছে, কিন্তু তার হঠাৎ অন্য বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। চিন্তিত স্বরে বলল, কিন্তু আমরা কি উত্তরাঞ্চল থেকে বের হতে পারবো? নেকড়ে মানবরা কি আমাদের যেতে দেবে? ইলদিজের কথায় সবার মনে নতুন সংখ্যা সৃষ্টি হলো। সবাই মুখ চাউচাই করতে লাগলো একে অন্যের। তারা জানে না কি হবে কালকে। তার কি যেতে পারবে বিপদহীন, নাকি কোনো দুর্ঘটনা ঘটবে? পর্যটক নিবাসের কোনো কর্মচারী বা নিবাস তত্ত্বাবধায়ক জাগেনি এখন অবধি। ওমর ও বাকিরা গত রাতে ঘুমায়নি, অপেক্ষা করছিল ভোর হওয়ার। ভোর হয়েছে, বাইরে এখন কুয়াশা ঘন আস্তন। তার সবাই কাউকে কিছু না জেনে চুপিসারে বেরিয়ে পড়লো নিবাস থেকে। রাজধানী থেকে যে ক্যারেজ নিয়ে এসেছিল তাতে তোলা হলো সামান ও আতাহারদের। তারপর এগিয়ে চলো রাজধানীর পথে। নেকড়েরা তাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন মানসিক প্রস্তুতি নিয়েই তারা এগোচ্ছে। ইতিমধ্যে পর্যটক নিবাস থেকে অনেক দূরে চলে এসেছে তারা, কিন্তু লোকালয় ছাড়তে পারেনি এখনো। হঠাৎ তাদের কানে ভেসে এলো একটি মেয়ে কণ্ঠ। থামুন, দয়া করে থামুন রাজকুমার। কণ্ঠস্বরটা তাদের সম্মুখ দিক থেকেই আসছে, তার মানে মেয়েটা তাদের সামনেই রয়েছে। ওটা মেয়ে নাকি কোনো নেকড়ে তা তারা জানে না, কিন্তু এভাবে তারা নিজেদের চলনগতি অব্যাহত রাখলে মেয়েটা তাদের ঘোড়ার পদতলে পড়ে মারা যাবে। কিন্তু কারো মাঝে থামার লক্ষ্য নেই। নামিরা একটা মেয়ে এমন মৃত্যু মানতে পারবে না। সে সবাইকে নির্বিকার দেখে চিৎকার করে বলল, থামুন সবাই। সাথে সাথে সব ঘোড়াগুলো থেমে গেল। তার কেউই আসলে থামতে চায়নি, কিন্তু নামিরার এমন উচ্চ কণ্ঠস্বর তাদের থামতে বাধ্য করলো। হামজালা বিরক্ত হয়ে বলল, তুমি এমন চিৎকার করলে কেন নামিরা? মেয়েটাকে একটু হলেই মেরে ফেলতেন আপনারা। ওটা মেয়ে নাকি নেকড়ে তুমি জানো? মেয়েটাকে দেখতে পেল তারা। সবাই এদিক ওদিক তাকাচ্ছে। তাদের মনে হচ্ছে চারপাশ থেকে নেকড়ে বের হয়ে আসবে, এখন ঘিরে ধরবে তাদের। আতার মেয়েটার সামনে আলো ধরল। ভীষণ রোগা পাতলা একটি মেয়ে, মুখ বিবর্ণ। মনে হচ্ছে অনেকদিন ধরে মেয়েটা কিছু খায়নি। এমন দুস্থ মানুষ উত্তরাঞ্চলে এর আগে চোখে পড়েনি তাদের। ওমর অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। মেয়েটা ওমরের দিকে দুর্বল চোখে তাকালো, বলো, আমি কাজেমা। কতবার যখন আপনারা উত্তরাঞ্চল থেকে হান্দে যাচ্ছিলেন, আমি পিছন থেকে চেঁচিয়ে আপনাদের বলেছিলাম নেকড়েগুলো আসলে মানুষ। হ্যাঁ, আমি সেই পালিয়ে যাওয়া মেয়ে। ওমর ও আধার চমকে একে অপরের দিকে তাকালো। বাকিরা এ ব্যাপারে কিছুই জানে না বলে মেয়েটার কথা বুঝতে কিছুটা সমস্যা হলো তাদের। কাজেমা এক দৃষ্টিতে ওমরের দিকে তাকিয়ে থেকে বলল, প্রমাণ পেলেন এবার নেকড়েগুলো আসলেই মানুষ?